আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। আজকে যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের যে শ্রেণীকরণ টপিক্সটি রয়েছিল, সেই শ্রেণীকরণ টপিক্সের সর্বশেষ যে টপিক্স সেটি নিয়ে আজকে কথা বলবো। আমরা শ্রেণীকরণ সম্পর্কে, শ্রেণীকরণের সংজ্ঞা, শ্রেণীকরণের প্রকারভেদ, শ্রেণীকরণের প্রকৃতি, শ্রেণীকরণ কৃত্রিম এবং প্রাকৃতিক শ্রেণীকরণের পার্থক্য, সর্বশেষ আমরা শ্রেণীকরণের ক্রমিক শ্রেণীকরণ এবং শ্রেণীকরণের সীমাবদ্ধতা আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি। শ্রেণীকরণের প্রয়োজনীয়তা। তাহলে এই ক্লাসটি শেষ হওয়ার মাধ্যমেই সপ্তম অধ্যায়টি শেষ হয়ে যাবে। যারা প্রথম থেকে এই শেষ পর্যন্ত, অর্থাৎ শ্রেণীকরণের প্রথম টপিক্সটি থেকে শেষ টপিক্স পর্যন্ত ভিডিওগুলো ভালো করে দেখলে আশা করি এই অধ্যায় সম্পর্কে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তবে ভিডিওটি সিরিয়াল বাই সিরিয়াল দেখতে হবে। সেই জন্য যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তারা ইউটিউব চ্যানেলে ঢোকার পরেই প্লে লিস্টে এইচএসসি এবং এইচএসসি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট নামে একটি প্লে লিস্ট রয়েছে। সেখানে তোমরা ঢুকলেই আমার ভিডিওগুলো একসাথে সব পেয়ে যাবে। তখন এটা দেখতে অনেক সুবিধা হবে। আর যেহেতু সামনে ক্লাস চালু হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা কলেজে আসার সময় আগের দিন আমার এই সংশ্লিষ্ট টপিক্সটি একটু ভিডিওটা দেখে আসবে। তাহলে তোমাদের ক্লাসগুলো আরও সহজ হবে, আরও প্রাণবন্ত হবে এবং যুক্তিবিদ্যাতে অবশ্যই তোমরা ভালো নাম্বার ক্যারি করতে পারবে। তো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা পড়াবো দ্য নেসেসিটি অফ ক্লাসিফিকেশন, অর্থাৎ শ্রেণীকরণের যে প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ আমরা জানি যে শ্রেণীকরণ হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করে থাকি, কোনো বিষয় বা বস্তুকে তার সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীকরণ করে থাকি। এর ফলে আমাদের কি সুবিধা হয়? এর ফলে ওই বস্তু বা বিষয় সম্পর্কে আমরা দ্রুত এবং সহজেই কিছু ধারণা অর্জন করতে পারি। এই জন্যই দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে শ্রেণীকরণের প্রয়োজনীয়তা রয়েছে বা শ্রেণীকরণ ব্যবহার করা হয়ে থাকে। আমরা এখন শ্রেণীকরণের এরকম কিছু ব্যবহারিক প্রয়োজনীয়তা বা ব্যবহারিক দিকটি নিয়ে আলোচনা করে থাকব। তো আশা করি তোমরা আমার পাশেই থাকবে, মনোযোগ সহকারে শুনতে থাকো। তো প্রথমেই আমরা যে প্রয়োজনীয়তাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে শ্রেণীকরণ প্রাকৃতিক বস্তু এবং ঘটনাগুলিকে সঠিকভাবে জানার ক্ষেত্রে একটি সহায়ক ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ শ্রেণীকরণের মাধ্যমে আমরা যে প্রাকৃতিক বিভিন্ন বস্তু বা ঘটনা রয়েছে সেগুলো সঠিকভাবে জানার ক্ষেত্রে আমরা শ্রেণীকরণটা ব্যবহার করে থাকি। অর্থাৎ শ্রেণীকরণ করার সময় আমরা প্রাকৃতিক এবং কৃত্রিম বিষয়গুলি পর্যবেক্ষণ করে থাকি। পাশাপাশি তাদের মধ্যে যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো রয়েছে সেটির প্রতি লক্ষ্য রেখে ভিন্ন ভিন্ন শ্রেণীতে তাদেরকে বিভক্ত করে থাকি বা বিন্যস্ত করে থাকি। এর ফলে আমরা বস্তুর ঘটনার সাথে ঘটনার এবং শ্রেণীর সাথে যে শ্রেণীর সম্পর্ক সেটি সহজেই নির্ণয় করতে পারি। এবং আমাদের এই প্রকৃতিতে যে বস্তু বা বিষয়গুলো বা ঘটনাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমাদের জ্ঞান সুস্পষ্ট ও প্রাঞ্জল হয়ে থাকে। যেমন মেরুদণ্ডের উপস্থিতি এবং অনুপস্থিতিতে আলোকে প্রাণীদের বিভক্ত করার মাধ্যমে মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে আমরা সুস্পষ্টভাবে অবগত হতে পারি। এ কারণেই দৈনন্দিন জীবনে শ্রেণীকরণের অনেক প্রয়োজন বা ব্যবহারিক দিক রয়েছে। এভাবে শ্রেণীকরণ করতে গিয়ে মূলত আমরা বস্তু বা ঘটনা বা বিষয় সম্পর্কে এটি ব্যাখ্যা করে থাকি। আর এসব ব্যাখ্যার কারণেই বস্তু বা বিষয় সম্পর্কে আমরা সঠিক এবং বিশেষ জ্ঞান লাভ করতে সক্ষম হই। কাজে আমরা বলতে পারি যে প্রাকৃতিক বস্তু বা ঘটনার ব্যাখ্যা করার ক্ষেত্রে শ্রেণীকরণের একটি বিশেষ ভূমিকা রয়েছে। দ্বিতীয়ত আমরা যে প্রয়োজনীয়তা দেখি বা যে সুবিধাটা আমরা পাই সেটি হচ্ছে শ্রেণীকরণ স্মৃতি ভাণ্ডারকে শক্তিশালী করে। যেহেতু শ্রেণীকরণ একটি মানসিক প্রক্রিয়া, সেজন্য প্রকৃতির অসংখ্য বিষয়কে আলাদা আলাদাভাবে মনে রাখা আমাদের পক্ষে খুবই কষ্টকর। প্রকৃতিতে অসংখ্য বস্তু বা বিষয় বা ঘটনাগুলির বিদ্যমান রয়েছে,
সেগুলোকে যদি আমরা আলাদা আলাদাভাবে মনে রাখতে চেষ্টা করি, সেটা আমাদের জন্য অবশ্যই কঠিন একটি বিষয়। তবে যখন এসব বিষয়কে শ্রেণীকরণ করা হয়, অর্থাৎ শ্রেণীকরণ করার মাধ্যমে যখন কোনো ব্যাপক বিষয়কে আস্তে আস্তে ছোট করা হয়, অল্প কয়েকটা শ্রেণীর অধীনে নিয়ে যখন আমরা বিভক্ত করি, তখন সেই শ্রেণীগুলোকে আমরা সহজেই মনে রাখতে পারি। এমনকি অনেক সময় দেখা যায় যে কতগুলো শ্রেণীর একটিকে স্মরণ করতে পারলে বাকিগুলোকে সহজেই স্মরণ রাখা যায়। তাই শ্রেণীকরণ আমাদেরকে স্মৃতিভাণ্ডার অনেক শক্তিশালী করে। কারণ প্রকৃতিতে অসংখ্য বস্তুর আলাদা আলাদা মনে রাখতে গেলে অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা যদি এই কম ব্যাপক থেকে বেশি ব্যাপকের দিকে যাওয়ার ক্ষেত্রে আমরা যদি যে কোনো একটা বিষয়কে বা একটা বস্তু বা বিষয়ের ঘটনাগুলিকে যদি কম শ্রেণীর মধ্যে বা কয়েকটি শ্রেণীর মধ্যে বিভক্ত করে নিয়ে আসতে পারি, তাহলে দেখা যাবে যে এক শ্রেণীকে মনে রাখতে পারলে আমরা অন্যান্য শ্রেণীগুলোকেও সহজেই মনে রাখতে পারব। কাজেই আমরা এখানেও দেখতে পারি যে শ্রেণীকরণের স্মৃতিভাণ্ডারকে আমাদের শক্তিশালী করে, অর্থাৎ কোনো জিনিসকে সহজে মনে রাখার জন্য শ্রেণীকরণ একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। আবার আমরা দেখি যে শ্রেণীকরণ আরোহ অনুমানের ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক ভূমিকা হিসেবে পালন করে। কি বলছি? যে শ্রেণীকরণ আরোহ অনুমানের ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক। কারণ আরোহ অনুমানের ক্ষেত্রে আমরা কি জানি, যে কতগুলো বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে একটি সার্বিক সিদ্ধান্ত আমরা প্রতিষ্ঠা করে থাকি। অর্থাৎ বিশেষ বিশেষ দৃষ্টান্তকে পর্যবেক্ষণ করে আমরা যে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকি, সেটাকে বলা হয় আরোহ পদ্ধতি। এই যে সিদ্ধান্ত, এই বিশেষ বিশেষ দৃষ্টান্তকে পর্যবেক্ষণ করে আমরা যে সার্বিক সিদ্ধান্তটা নিয়ে থাকি, এটার দ্বারা এটাই বোঝানো হয় যেহেতু কতগুলো দৃষ্টান্তের যে সিদ্ধান্তটি, সেই সিদ্ধান্তের বিষয়টি সত্য, তাই ওই শ্রেণীর সকল সদস্যের ক্ষেত্রেও বিষয়টি সত্য। সুতরাং আরোহ অনুমানে শ্রেণীকরণ একটি অপরিহার্য বিষয়। যেমন আমরা রাসেল, হাসান এবং শ্যামল এদের সৌন্দর্য পর্যবেক্ষণ করে আমরা কি করতে পারি, একটা সিদ্ধান্ত নিতে পারি যে তাদের সকলের ক্ষেত্রে সেটি প্রযোজ্য। সিদ্ধান্ত গ্রহণ করি। যেমন আমি আবার বলতেছি যে আমরা রাসেল, হাসান, শ্যামল তাদের সৌন্দর্যের উপর ভিত্তি করে আমরা সার্বিক সিদ্ধান্ত নিলাম যে সকল মানুষ হয় সুন্দর। এই সৌন্দর্য মানুষের যে সৌন্দর্য, সেটি সকল শ্রেণীর ক্ষেত্রে, অর্থাৎ সৌন্দর্য জিনিসটা যে রয়েছে, অর্থাৎ সৌন্দর্যের বিষয়টি সকল মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। এভাবে শ্রেণীকরণ একটি আরোহ অনুমানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। অর্থাৎ বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে আমরা যে একটি সার্বিক সিদ্ধান্ত নিই, এবং এর সার্বিক সিদ্ধান্ত নেওয়ার ফলে আমরা যে ধারণাটা করে থাকি যে যেহেতু সার্বিক সিদ্ধান্তটি সত্য, তার মানে বিশেষ বিশেষ দৃষ্টান্তগুলো সত্য হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব সর্বশেষ যে প্রয়োজনটি রয়েছে আমাদের, সেটি হচ্ছে যে শ্রেণীকরণ গবেষণার ক্ষেত্রেও ব্যাপকভাবে প্রয়োজন রয়েছে। অর্থাৎ গবেষণার কাজের ক্ষেত্রেও শ্রেণীকরণের ভূমিকা অনেক ব্যাপক। এবং শ্রেণীকরণের ধরন বা স্বরূপ অনুযায়ী তার সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে কোনো বস্তু বা ঘটনাসমূহকে আমরা আলাদাভাবে বিন্যস্ত করে থাকি। এবং এই ক্ষেত্রে যেসব বস্তু সাদৃশ্যপূর্ণ তাদেরকে আমরা আলাদা করি, যেসবটি বৈসাদৃশ্যপূর্ণ সেগুলোকে আমরা আলাদা করি, অর্থাৎ বিন্যাস করে থাকি। এবং এর কারণে যে কোনো গবেষণা কাজে সংশ্লিষ্ট বিষয়ের বিন্যস্ত উপাত্তটি একজন গবেষক যখন গবেষণা করে, তখন তার প্রাপ্ত যে তথ্যগুলো রয়েছে তার সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে আলাদা আলাদাভাবে শ্রেণীকরণ করা হয়ে থাকে, যেটি তার ডাটা কালেকশন বা পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত ফলাফল পেতে একজন গবেষকের অনেক সহায়ক ভূমিকা পালন করে। সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি যে গবেষণার ক্ষেত্রেও শ্রেণীকরণের ভূমিকা অনেক গভীর হয়ে থাকে। যাই হোক, সর্বোপরি আমরা বলতে পারি যে শ্রেণীকরণ একটি সংক্ষিপ্তকরণ প্রক্রিয়া, অর্থাৎ বড় বিষয়টাকে সংক্ষিপ্ত করে সহজে কীভাবে ব্যাখ্যা করা যায়, সেটি হচ্ছে শ্রেণীকরণের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা দ্রুত একটি বিষয়কে বিন্যস্ত করতে পারি এবং এই বিন্যস্তকরণের মাধ্যমে গবেষণা কার্যে, ব্যবহারিক কার্যে আমরা সেটিকে ব্যবহার করতে পারি। কাজে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে শ্রেণীকরণের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে, প্রাকৃতিক বিভিন্ন বস্তু বা ঘটনা ব্যাখ্যার ক্ষেত্রে এবং গবেষণার ক্ষেত্রে শ্রেণীকরণের ভূমিকা অত্যধিক গুরুত্বপূর্ণ। আশা করি
আর তোমাদের এই টপিক্সের উপর আর কোনো সমস্যা থাকার কথা নয়। তারপরেও যদি কোনো বিষয় সম্পর্কে বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবে, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমরা এই অধ্যায়ের সমস্ত টপিক্সগুলো পেয়েছো এবং মনোযোগ সহকারে দেখেছো। না বুঝে থাকলে অবশ্যই জানাবে এবং কোথাও কোনো সমস্যা হলে সেটাও জানাবে। আবারও বলছি, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বাসায় থাকো, পড়াশোনা করো। কোথাও কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এই আশা ব্যক্ত রেখে আজকে এখানেই শেষ করছি।